হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশের মোবাইল মার্কেটে 15,000 টাকার মাঝে যে কয়েকটি ফোন আছে তার মধ্যে পোকো M3 এই ফোনটির ডিজাইন এতই সুন্দর যে কারো নজর আকর্ষণ করতে বাধ্য। হয়তোবা এক নজরে দেখে অনেকে এই ফোনটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করবেন এখন পর্যন্ত। কিন্তু 15,000 টাকার দিয়ে এই ফোনটি কিনলে কেমন হবে, লং রানে এই ফোনটি কেমন চলবে এবং 15,000 টাকায় আর কি কি অপশন আছে বাংলাদেশের মোবাইল মার্কেটে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। গত 8 মাস ধরে ব্যবহার করার পর আমার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে এই মোবাইলটি নিয়ে সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন টেকনোলজি শো। 2020 সালের শেষের দিকে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে রিলিজ হয়েছিল এবং রিলিজ হওয়ার পর থেকে এই ফোনটি বেশ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। আলোচনাটি ভালোর চেয়ে খারাপের দিকটি একটু বেশিই ছিল। আজকের এই ভিডিওটি বানানোর মেয়ের কারণ হলো আমার দেখা অনেকে এই ফোনটি কিনে ফেলেছেন বা অনেকে কিনবেন বলে ভাবছেন। এখন কথা হলো তাদের জন্য এই ভিডিওটি, যারা কিনবেন বলে ভাবছেন, যারা কিনে ফেলেছেন তাদের তো কিছু করার নেই, কারণ তারা এই ভিডিওটি দেখার পর এই ফোনটি তাদের জন্য ভালো হবে কিনা বা এই ফোনটি ছাড়া আর কি কি অপশন আছে তাদের কাছে, সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বাংলাদেশের মার্কেটে এই মোবাইলটি দুটো ভেরিয়েন্ট রিলিজ হয়েছিল, একটি হলো 464 এবং 4128। 464 দাম রাখা হয়েছিল 15,000 টাকা, 4128 দাম রাখা হয়েছিল 17,000 টাকা এবং তিনটি কালারে এই মোবাইলটি বাংলাদেশের মার্কেটে রিলিজ হয়েছিল, কুল ব্লু, পোকো ইয়েলো এবং পাওয়ার ব্ল্যাক। আমার কাছে যে ফোনটি আছে সেটি হলো পাওয়ার ব্ল্যাক। চলুন এক নজরে এই ফোনটির স্পেসিফিকেশন দেখে আসে। প্লাস্টিক বিল্ডের এই ফোনটিতে সামনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করেছে, যার পিপিআই হলো 395 এবং যা একটি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এর পিক ব্রাইটনেস হলো 400। আর এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার হলো 1.8 এবং 22 মেগাপিক্সেলের মাইক্রো এবং ডেপথ ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার হলো 2.1 এবং এতে 6000 mAh একটি মেসিভ ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 11 ন্যানোমিটার আর্কিটেক্টের তৈরি এবং এটি একটি অক্টা কোর প্রসেসর, যা হলো 2.0 GHz। আর জিপিইউ হিসেবে এখানে Adreno 610 জিপিইউটি ব্যবহার করা হয়েছে। র্যাম হিসেবে থাকছে 4GB আর স্টোরেজ হলো 64 এবং 128। 64GB স্টোরেজ হলো UFS 2.1 এর আর 128GB স্টোরেজ হলো UFS 2.2। এই ফোনটিতে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 পেয়ে যাবেন, কিন্তু তারা বলেছিল অ্যান্ড্রয়েড 11 এ আপডেট দিয়ে দেবে। কিন্তু আপডেট নিয়ে যত কাহিনী হয়েছিল এই ফোনটিতে এমন একটা আপডেট এসেছিল যে আপডেটটা দেওয়ার পর অনেকের ফোন একদম ডেড হয়ে গিয়েছিল, মানে একদম অন হওয়া বন্ধ করে দিয়েছিল, যার কারণে অনেকে রাগ করে এই ফোনটি কাস্টমার কেয়ারে গিয়ে আসার দিয়ে ভেঙে ফেলেছিল। যাই হোক, এটা তো আগের কথা। এখন যদি এই ফোনটি কিনেন তাহলে এই ফোনটি লং রানে কিরকম পারফর্ম করবে, কাদের জন্য এই ফোনটি? তো বন্ধুরা, যারা একদম জেনারেল ইউজার, জাস্ট আপনি একটা সুন্দর ডিজাইনের ফোন কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে। মানে যারা জাস্ট কথা বলেন এবং একটু ফেসবুক চালান এবং ইমোতে কথা বলেন, তাদের জন্য এই ফোনটি পারফেক্ট। কিন্তু যারা একটু হেভি ইউজার, একটু গেম খেলেন, একটু মাল্টিটাস্কিং করেন বা একটু বেশি মিডিয়া কনজিউম করেন, তাদের জন্য এই ফোনটি আমি একদমই রেকমেন্ড করব না। তাছাড়া এই 15,000 টাকার বাজেটে বাংলাদেশে এখন আরো ভালো ভালো ফোন পাওয়া যায়। ইনফিনিক্স আছে, রিয়েলমি আছে, শাওমি আছে। চলুন বন্ধুরা, জেনে আসি এই 8 মাসে আমি কি কি খারাপ দিক পেয়েছি এই ফোনটিতে। নাম্বার 1, ইউআই। এই ফোনটির ইউআই আমার কাছে একটু লেগি মনে হয়েছে, মানে কেমন যেন আটকে যায়। আমি পোকো M2 ফোনটি এক্সপিরিয়েন্স করেছিলাম এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটির দাম হলো 15,000 টাকা। এখন কথা হলো, আপনি যদি পোকো ফোন নিতে চান, পোকো M2 নেবেন না পোকো M3 নেবেন? আমি বলবো পোকো M2 নিলে আপনার কাছে বেটার হবে, কারণ পোকো M2 তে ক্যামেরা এবং ডিসপ্লে সবকিছুই ভালো এবং এতে মিডিয়াটেক হিলিও G80 প্রসেসরও ব্যবহার করা হয়েছে। যদি ইউআই নিয়ে কথা বলি তাহলে আমার কাছে পোকো M2 ইউআইটাই একটু বেশি ফাস্ট মনে হয়েছে। নাম্বার 2, ক্যামেরা নিয়ে আমার কোনো কথাই বলা নেই। অনেকে হয়তো বা 48 মেগাপিক্সেল ক্যামেরার কথা শুনেই লাফিয়ে উঠবেন, কিন্তু ভাই 48 মেগাপিক্সেল ক্যামেরার কথা শুনে লাফিয়ে উঠলে চলবে না। ক্যামেরা যে পারফর্মটা আছে, ক্যামেরা কিরকম ডিটেলস ধরে, ক্যামেরা কিরকম কালার রিপ্রেজেন্টেশন করে, সবকিছু দেখতে হবে। আমার কাছে এই ফোনটির ক্যামেরা এভারেজ মনে হয়েছে। এই ফোনটির ক্যামেরাতে আমার কাছে মনে হয়েছে যে একটু রেডিশ টোনটা বেশি দেয় এই ফোনটিতে। এ হলো তার কিছু স্যাম্পল, আপনারা দেখে নিতে পারেন। আর এখানে যদি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতো তাহলে হয়তোবা
সোনায় সোহাগা হতো। নাম্বার 3, প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 যখন রিলিজ হয়েছিল তখনই এটাতে অপটিমাইজেশনের অনেক অভাব ছিল এবং এখন পর্যন্ত সেই অভাবটা রয়েই গেছে এখানে। এবং এই মোবাইলটিতে অপটিমাইজেশনের অভাবটা সেটাও একদম লক্ষ্য করা যায়। এই ফোনটি যে গেমিং এর জন্য নয় সেটা আপনি এর গেমিং সেটিং দেখলে বুঝতে পারবেন। নাম্বার 4, আপডেট। একটা ফোন যখন একটা কাস্টমার কিনে তখন সে চায় যে তার ফোনটিতে রেগুলার সিকিউরিটি আপডেট আসুক এবং তার ফোনটি সিকিউর থাকুক, কিন্তু সে কখনো চাইবে না যে তার ফোনটি আপডেট দেওয়ার সাথে সাথে ডেট হয়ে যাক বা একদম স্লো হয়ে যাক। পোকো M3 ফোনটি বাজার হারানোর মেইন কারণ হলো তার আপডেট নিয়ে সমস্যা। এমন একটা আপডেট আসলো যে আপডেট দেওয়ার পর অনেকেই তার ফোনটি হারিয়ে ফেলেছে, মানে তার ফোনটা একদম ডেট হয়ে গিয়েছে, যার কারণে অনেকেই আপডেট দিতে ভয় পেত। আমি নিজেও ভয় পেয়েছি যখন এই আপডেটের প্রবলেমের কথা শুনেছি। তো বন্ধুরা, এ হলো আমার এক্সপিরিয়েন্স। এখন আপনার কি মনে হয়, আপনি যদি পোকো M3 মোবাইলটা কিনে থাকেন আপনার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনার বাজেট যদি 15,000 টাকা থাকে, বাজারে আরো ভালো ভালো ফোন আছে 15,000 টাকার মাঝে। আমার চ্যানেলেও 15,000 টাকার মাঝে বেস্ট মোবাইলের ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওটা দেখে আসতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।